পাথফাইন্ডার অপশনে আমরা গতদিন আলোচনা করছিলাম এখানে ইউনিট, মাইনাস ফ্রন্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, ডিভাইড, ট্রিম, মার্জ, এই যে সমস্ত বিষয়গুলো, এই যে সমস্ত ফাংশনগুলো, এই সবগুলোর ম্যাক্সিমামগুলোই করা যায় এই শেপ বিল্ডার টুল দিয়ে। শেপ বিল্ডার টুল দিয়ে শুধুমাত্র আমরা ডিভাইড করতে পারি না, হ্যাঁ, এই ডিভাইড করা বাদে বাকি সবগুলো কাজ এই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা করতে পারি। তাহলে আমরা আজকে একটু দেখব যে কীভাবে করে শেপ বিল্ডার টুল ইউজ করে আমরা বিভিন্ন ধরনের শেপকে কাটাকাটি করতে পারি। আমরা সেক্ষেত্রে কয়েকটা ইলিপস নেই, ইলিপস নিয়ে আমরা যে ড্র করি, এখানে ফিল কালার আছে হোয়াইট কালার, আমরা এটাকে অন্য কালার দিয়ে দিই, স্ট্রোকটাকে আমরা নান করে দিই। ওকে, তাহলে এটা একটা ইলিপস, আমরা এটা ডুপ্লিকেট করে নিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। আমরা গতকালকে দেখছিলাম যে কিভাবে করে আমরা ইউনিট করতে পারি, মানে দুইটা শেপকে একটা শেপে পরিণত করতে পারি পাথফাইন্ডার টুল ইউজ করে। তো আমি সেখানে আমি যদি এখানে এই কাজটা করতে চাই, দেখেন এখানে দুইটা ইলিপস আছে, আমি এখন চাচ্ছি যে দুইটা ইলিপসকে আমি একটা শেপে পরিণত করব। তাহলে দুইটা ইলিপসকে আমি সিলেক্ট করলাম, করার পরে আমি যদি শেপ বিল্ডার টুলে যাই, শেপ বিল্ডার টুল দিয়ে আমাকে যেটা করতে হয়, ড্র করতে হয়। এইভাবে করে আমি ড্র করলাম, দুইটা একটা শেপে পরিণত হয়ে গেল, তার মানে ইউনিট হয়ে গেল শেপ দুইটা, তার মানে এখন এটা পুরো একটা শেপে পরিণত হয়ে গেল। বুঝে গেল? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা গতকালকে যে ইউনিট নিয়ে কথা বললাম, একাধিক শেপকে যদি আমরা একটা শেপে পরিণত করতে চাই তাহলে আমরা ইউনিট করতে পারি। তো আজকে আমরা দেখছি সেই ইউনিটের কাজটা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। প্রচুর গলা ব্যথা করতেছে। আচ্ছা, তাহলে তারপরে আমরা দেখছিলাম মাইনাস ফ্রন্টের ক্ষেত্রে যেটা ছিল যে আমাদের নিচে একটা ইলিপস আছে, আমি এক্স্যাক্টলি এই ধরনের চিকন একটা শেপ চাচ্ছি, ওই অরেঞ্জ শেপটা যতটুকু দেখা যাচ্ছে অতটুকু আমি চাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা করছিলাম, দুটা শেপকে সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট করে দিয়েছিলাম, বাকিগুলো সব ডিলিট হয়ে গেছিল। তো সেই কাজটাও কিন্তু আমরা শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারি। সেক্ষেত্রে শেপ বিল্ডার টুল ইউজ করে আমরা যদি নর্মালি ড্র্যাগ করি তাহলে সেটা কি হয়, ইউনিট হয়ে যায়। কিন্তু আমি যদি কিবোর্ড থেকে অল্টারটা চেপে ধরি আর শেপ বিল্ডার টুল দিয়ে যতটুকু রেখে দেখাই দেবো অতটুকুই রেখে সে কেটে ফেলবে। তার মানে আমরা এখানে দেখতে পারলাম যে মাইনাস ফ্রন্টের কাজটাও আমরা শেপ বিল্ডার টুল দিয়ে করে ফেলতে পারলাম। বুঝে গেল? আচ্ছা, এরপরে আমরা দেখছিলাম এক্সক্লুডের ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি বুঝতে পারতেছি যে এখানে আমার দুটো ইলিপস, আমি এইটাকে বাদ দিতে চাই, এই অংশটুকু শুধু রাখতে চাই। তাহলে আমি দুটাকে সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চেপে ধরে এটাকে ক্লিক করি তাহলে আমার বাকিগুলো কেটে গেল, আমার এখানে দুটো শেপ থাকলো, দুটো শেপেরই থেকে গেল। সেক্ষেত্রে আমি যে কোনো একটাকে ডিলিট করে দিয়ে একটাকে রাখতে পারি। তার মানে আমরা বুঝতে পারলাম এক্সক্লুডের কাজটাও আমরা শেপ বিল্ডার টুল দিয়ে করে ফেলতে পারি। ওকে, সুন্দর করে আমরা করে ফেললাম এটা। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে শেপ বিল্ডার টুলটা কতটা ইফেক্টিভ, এটা দিয়ে কত সুন্দরভাবে আমরা কাটাকাটির কাজটা করতে পারি। তো শেপ বিল্ডার টুলের কাজ মূলত যেটা হচ্ছে যে যদি আপনি কোনো কিছুকে শেপ পরিণত করতে চান, একত্রিত করতে চান, তাহলে এইভাবে করে ড্র্যাগ করবেন। আর যদি আপনি ডিভাইড করতে চান তাহলে অল্টার চেপে ধরে যে জায়গাটায় ক্লিক করবেন অতটুকু জায়গা ডিভাইড হয়ে যাবে। এই জায়গায় ডিভাইড হয়ে গেল। এখন আপনি চাইলে এইটাকে আবার একটা শেপে পরিণত করতে পারেন যদি সেটা লাগানো থাকে, আর যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু হবে না। লাগা থাকলে তবেই আমরা সেটাকে একসাথে করতে পারবো, লাগানো না থাকলে কিন্তু পারবো না। তাহলে আমরা বুঝতেছি যে শেপ বিল্ডার টুলটা ইউজ করে আমরা কীভাবে করে শেপগুলোকে কাটাকাটি করতে পারবো। বুঝতে পারলেন? শেপ বিল্ডার টুল ইউজ করে। তাহলে মূলত ইলাস্ট্রেটরে যে আমরা বিভিন্ন ধরনের কাটাকাটির কাজগুলো করি সেগুলো কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে ইউজ করি। আবার দেখেন এখানে আমরা একটা টুল নিয়ে কথা বলছিলাম, এটা হচ্ছে লাইন টুল। আমি লাইন টুল দিয়ে একটা লাইন তৈরি করলাম, এটা একটা লাইন। আমরা এটাকে স্ট্রোকে পরিণত করতে পারি। সুইচ করলাম, এটা স্ট্রোকে পরিণত হয়ে গেল। আমি একটু সাইজটা বাড়িয়ে দিলাম, স্ট্রোকটাকে 2 পিক্সেল করে দিলাম। এখন এটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে আমি এইটাকে একটা কপি করলাম অল্টার চেপে ধরে। এবার আমি যদি কন্ট্রোল ডি দিয়ে
ডিপ্রেস করি তাহলে সেই কপিটাকে রিপিট করবে। এভাবে করে দেখেন আমি একটা কলাম তৈরি করে নিলাম, অনেকগুলো কলাম তৈরি করে নিলাম। আচ্ছা, আমরা এক কাজ করি, কালারটাকে ব্ল্যাক করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে অনেকগুলো কলাম থাকলো। আবার আমরা যেটা করতে পারি, একটা কপি করে নিয়ে এটাকে রোটেট করে নিতে পারি। আচ্ছা, আমি এটাকে এইভাবে করে আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেকশন মারিয়ে দিলাম, আমি এটাকে লেফট দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা একটা কপি করে নিয়ে এইটাকে সিলেক্ট করে কি সিলেকশন মারিয়ে দিয়ে রাইটে নিয়ে নিলাম একটা। জাস্ট আমি একটা ফ্রেম তৈরি করব, একটা গ্রিড তৈরি করব। এখন আমি যেটা করতে চাচ্ছি যে এখন এভাবে করে করলে যেটা হবে যে প্রপারলি মিলবে কিনা এটা একটু কনফিউশন থেকে যায়। আচ্ছা, তারপরেও মিলে গেছে। এইভাবে করে একটা গ্রিড তৈরি করে নিলাম। এখন এই যে কষ্ট করে এত বড়টা কাজ করলাম না, এই কাজটা আমরা এত কষ্ট না করেও করতে পারি, খুব ইজিলি করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা রেক্ট্যাঙ্গল টুল নিতে পারি। এক্স্যাক্টলি এই সাইজের একটা রেক্ট্যাঙ্গল নেব, এটার কালারটা ফিল করে দিলাম, এখানে রাখলাম। এটাকে ইলাস্ট্রেটরে আর্টবোর্ডের বাইরেও কাজ করা যায়। এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। আমি চাচ্ছি যে 13টা রো 13টা কলাম এরকম তৈরি করব। তাহলে এই রেক্ট্যাঙ্গলটাকে আমরা সেই কাজটা করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে যেটা হবে অবজেক্ট মেনুতে। আমরা যদি অবজেক্ট মেনুতে যাই, সেখানে যদি একটু নিচের দিকে আসি, পাথ থেকে যদি আমরা চলে যাই স্প্লিট ইনটু গ্রিড, যেহেতু এটা একটা গ্রিড বলা হয় এটাকে, আমি এটাকে স্প্লিট ইনটু গ্রিড করতেছি। কয়টা রো চাই, কয়টা কলাম চাই, আমি বললাম 13টা রো 13টা কলাম। যদি ওকে করে দেই তাহলে যেটা হবে যে একটা ডিভাইড তৈরি হয়ে গেল, 13টা রো 13টা কলাম হয়ে গেছে। এখন এটা ফিল কালার, সেজন্য এরকম মনে হচ্ছে না। আমি যদি এটাকে রোটেট যদি এটাকে সোয়াপ করে দিই তাহলে দেখুন এটা তৈরি হয়ে গেল, বুঝতে পারলেন? আমি যদি এখন 2 পিক্সেল করে দিই, এক্স্যাক্টলি এটাই তৈরি হয়, কতটা ইজিলি, তাই না? তাহলে যেটা আমরা বলতে চাচ্ছি যে এইভাবে করে আমরা কিন্তু এটা তৈরি করতে পারি। তো যেটা হয় যে শেপ বিল্ডার টুল থাকলে আমরা কত কিছু করতে পারি। আমরা এই ধরনের একটা গ্রিড তৈরি করে নিলাম। এখন আপনি কোনো একটা মনে করেন যে লেটার তৈরি করতে যাচ্ছেন, যখন আমরা এই লেটার লোগো তৈরি করি, যদি আপনি লোগো তৈরি করতে চান কোনো লেটার দিয়ে, কাস্টম লেটার তৈরি করতে চান, কাস্টম লেটার মানে লেটারগুলো আপনি নিজে তৈরি করবেন, তাহলে সেক্ষেত্রে আমরা এইটাকে সিলেক্ট করে যদি শেপ বিল্ডার টুলে যাই, দেখেন এই যে শেপ বিল্ডার দিয়ে যাচ্ছে, সেটা দিয়ে কিন্তু সে কী করবে, একটা করে ইয়ে তৈরি করতে পারবে, শেপ তৈরি করে ফেলতে হবে। দেন আমি যদি এভাবে করে যাই, আমি 3টা ফাঁকা রাখলাম, আমি এদিকে আসলাম, আমি এদিকে আসলাম, আমি এদিকে আসলাম, ছেড়ে দিলাম। আচ্ছা, তাহলে এইখানে যদি আমি একটা কালার দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে সে কালারটা তৈরি করে ফেললো, একটা শেপ তৈরি হলো। আমি এরকম একটা পি চাচ্ছিলাম, এটা কিন্তু আলাদা একটা শেপ আপনি করে নিতে পারবেন। এটা কিন্তু আলাদা একটা শেপ হয়ে গেল। এখান থেকে আমি এটাকে পিটাকে বের করে নিয়ে আসলাম, ঠিক আছে, গ্রিড দিয়ে। এইভাবে করে কিন্তু এরকম আপনি কাস্টম করতে পারেন, লোগো তৈরি করতে পারেন। আপনি মনে করেন এটা রাউন্ড করবো, তাহলে একটু রাউন্ড করে দিলেন সবগুলোকে, এভাবে একটা লেটার তৈরি করলেন। তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে আসলে বিভিন্ন ধরনের কাজ করা যায়। আপনার মন যে চাবে, আপনাকে শুধু প্রসেসগুলো জানতে হবে। তো যখন লোগো নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে এগুলো আপনাদেরকে খুব বেশি কাজ করতে হবে এগুলো নিয়ে। তাহলে মূলত শেপ বিল্ডার টুল ইউজ করে আমরা এই কাজগুলোই করতে পারবো। এই ধরনের কাজগুলোই শেপ বিল্ডার টুল দিয়ে করবো। সোজা কথা যে আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান, তাহলে নর্মালি শেপ বিল্ডার দিয়ে ড্র করবেন, তাহলে শেপ তৈরি হবে। আর যদি অল্টার চেপে ধরে ড্র করেন তাহলে সেগুলো ডিলিট হবে। বুঝা গেল? তাহলে শেপ বিল্ডার টুল ইউজ করে ড্র করলে শেপ তৈরি হয়, আর অল্টার চেপে ধরে যদি আমরা ড্র করি তাহলে সেটা মাইনাস হয়ে যায়। যেমন আমরা লোগো করতে গেলে অনেক সময় আমরা টেক্সট বেস কাজ করি,
টেক্সট বেস লোগো, যেমন আমি একটা লোগো তৈরি করব। সাপোজ আমি একটা কোম্পানির নাম ডিডিএস দিয়ে আমি একটা এখন লোগো তৈরি করতে যাচ্ছি। আমি একটা ফন্ট ইউজ করব। ফন্টগুলো সেট আপ করা হয়নি। ফন্ট সেট আপ করি। লোগো নিয়ে কাজ করতে গেলে মূলত এই ধরনের ফন্টগুলো নিয়ে কাজ করতে হয়। তেমন একটা ফন্ট হচ্ছে ইথনোসেন্ট্রিক, এই ধরনের ফন্ট। এখন ইলাস্ট্রেটরে এই ধরনের ফন্টগুলোকে আমরা শেপে পরিণত করতে পারি। কিসে পরিণত করতে পারি? শেপে। সেক্ষেত্রে আমরা সবসময় অরিজিনাল টেক্সটটা রেখে দিই একটা কপি। এই যে শেপটা, এটাকে যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করেন, তাহলে এটা কিন্তু শেপে পরিণত হয়ে গেল, আর এটা টেক্সট থাকলো না। ওকে, এখন এটা দেখেন একটা শেপ, এগুলো সব শেপ। এখন আপনি চাচ্ছেন যে আপনি এখানে একটা ডিজাইন তৈরি করবেন। কী ধরনের ডিজাইন? যে আপনি চাচ্ছেন যে এইটা একটু এখানে ঢুকে যাবে, আর এই বাড়তি অংশটা দিয়ে, এসের অংশটা দিয়ে ডি এর অংশটাকে আপনি কেটে ফেলবেন। আচ্ছা, তাহলে আপনি এসটাকে উপরে নেন। আমরা এখানে যেটা করতে পারি, এসটার মধ্যে একটা স্ট্রোক দিয়ে দিতে পারি। স্ট্রোক দিলাম। ওকে, এখন এই যে স্ট্রোকগুলো দিলাম, এই স্ট্রোকগুলো আমরা তিনভাবে এই স্ট্রোকটাকে অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে স্ট্রোক অ্যালাইন টু সেন্টার, মানে আমি যদি একটা শেপের মধ্যে স্ট্রোক দেই, একটু খেয়াল করেন, আমি স্ট্রোকের কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে বোঝা যাবে ক্লিয়ারলি। এই যে এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক। এখন আমি এইভাবে যদি স্ট্রোকটাকে ইউজ করি, তাহলে এখানে যেটা হচ্ছে, স্ট্রোকটা কিছুটা অংশ শেপের বাইরে, অর্ধেকটা শেপের বাইরে আর অর্ধেকটা শেপের ভিতরে। তাহলে এইটাকে বলা হয় অ্যালাইন টু সেন্টার। কি বলা হয়? সেন্টার। মানে স্ট্রোকটা শেপের কিনারা বরাবর অর্ধেকটা বাইরে শো করবে, অর্ধেকটা ভিতরে শো করবে। তাহলে এই ধরনের স্ট্রোককে বলা হয়, যদি এইভাবে আমরা স্ট্রোক ইউজ করি, তাহলে এটা হচ্ছে অ্যালাইন টু সেন্টার। আবার আমরা চাইলে স্ট্রোকটাকে পুরোটাকে ভিতরে ঢুকাই দিতে পারি। সেক্ষেত্রে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড। এখানে একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে খেয়াল করেন, এই যে লাইনটা শো করতেছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের ব্ল্যাক শেপটা। তো স্ট্রোকটা ওই ব্ল্যাক শেপের অর্ধেকের মানে ভিতরে অর্ধেকটা, বাইরে অর্ধেকটা। কিন্তু আমি যদি এইটাকে এখন অ্যালাইন টু সেন্টার করে দিই, এখন দেখেন পুরো স্ট্রোকটা ভিতরে, বাইরে কিন্তু কোনো স্ট্রোক নাই, শেপের ভিতরে ঢুকে গেছে স্ট্রোকটা। তাহলে এইভাবে করতে পারি। আর আমরা যদি চাই পুরো স্ট্রোকটাকে বাইরে দিয়ে দিব, তাহলে স্ট্রোক অপশনে গিয়ে অ্যালাইন টু আউটসাইড, পুরো স্ট্রোকটা আউটসাইডে চলে গেল। তাহলে সেমভাবে আমরা এখানেও একটা স্ট্রোক ইউজ করতে চাচ্ছি। এই যে এটা এখানে স্ট্রোক ইউজ করছি, আমরা স্ট্রোক দিয়ে মূলত ওই এটাকে কাটতে যাচ্ছি, তবে এটা ইনসাইড হয়ে গেছে, আমরা এটাকে আউটসাইড করে দিলাম। দেখেন আমরা যেটা করতে যাচ্ছি, যে এই ডি এর এই অংশটাকে আমরা কি করব, আমরা কেটে ফেলবো। এই যে এইভাবে করে এতটুকু জায়গা আমরা কাটবো, করে একটা স্টাইল তৈরি করব। আচ্ছা, আবার এই ডি এর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করি, এইটাকে আমরা সোজাও করে নিতে পারবো। সোজা করে নিলাম এই ডিটাকেও আমি একটু সোজা করে নিলাম। এই যে সোজা করে নিলাম, ডিগুলোকে সোজা করে নিলাম। তাহলে আমি যাচ্ছি যে এটা দিয়ে এটাকেও একটু কেটে ফেলবো। হ্যাঁ, একটু বেশি করে নিয়ে নিই, এইভাবে করে এটাকেও কাটবো। ওকে, আর এদিকে এটা কাটবো। তাহলে আমি এখানেও স্ট্রোকটা দিয়ে যাচ্ছি। তো এখানে যে স্ট্রোকটা দিয়েছি, সাইজটা দিয়েছি 5 পিটি, এখানেও আমি 5 পিটি দিতে চাই। তাহলে আমি যেটা করতে পারি, এটাকে সিলেক্ট করে আইড্রোপার দিয়ে যদি এটাকে ক্লিক করি, সে কী করবে, স্ট্রোকটাও নিয়ে নেবে। স্ট্রোকটা কিন্তু চলে আসছে। আমরা যদি এটাকে উপরে উঠাই দিই, তাহলে স্ট্রোকটা উপরে শো করবে। এখন আইড্রোপার দিয়ে যদি আমি কোনো শেপের মধ্যে ক্লিক করি, সেখানে যদি ফিল স্ট্রোক দুটাই থাকে, তাহলে সে দুটাকেই কপি করে নেয়।
আমি এই জায়গাটুকু রাখতে চাচ্ছি না, যে এইভাবে করে আমি রাখতে চাচ্ছি। তাহলে আমি 5 ফিট নিচ্ছি। যদি বাড়াইতে চাই আমি 6 একটু বাড়িয়ে নিতে পারি, 6 করে বাড়িয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে এইভাবে করে এই সবগুলো জিনিসগুলোকে কেটে ফেলবো। এখানে তো স্টক আছে, আমি যদি স্টকটাকে বাইরে নিয়ে দিতে বুঝতে পারতেছি যে স্টক, কিন্তু আমি এখন যেটা করতে চাচ্ছি আমি স্টকগুলোকে রাখতে চাই না। আবার এইখানে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে গেলে যে লুকটা ছিল এখানে এগুলো যেন সেই লুকটাই থাকে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে দেখেন এই যে এখানে স্টক ইউজ করছি, এখানে স্টক ইউজ করছি। স্টক থাকা অবস্থায় আপনি স্টকগুলোকে ওই যে শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারবেন না, ঠিক আছে? যেমন এই যে দুটো অপশন আছে, এখানে সিলেক্ট করে যদি আপনি কাটতে চান পারবেন না, কাটা যাচ্ছে না। তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা এই স্টকগুলোকে ফিলে পরিণত করে নিতে পারি। ফিল মানে বডি কালার যেটা। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। এবার আমি চলে গেলাম অবজেক্টে, এখানে গিয়ে দেখেন অপশন দেওয়া আছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। স্টককে যদি আপনি ভাঙতে চান তাহলে আপনাকে স্টক অ্যাপিয়ারেন্স করতে হবে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, দেখেন আর এগুলো কিন্তু স্টক থাকলো না, এগুলো ফিলে পরিণত হয়ে গেল। এখন যদি আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করি আর আমার এই শেপ বিল্ডার টুলে যাই, দেখেন এখন সেই সবগুলোকে কেটে ফেলতে পারবে। আমি অল্টার চেপে ধরে এটাকে কেটে ফেললাম, এটাকে কেটে ফেললাম, এটাকে কেটে ফেললাম, এটাকে কেটে ফেললাম। এখন এইখানে একটা অংশ বেশি ভিতরে ছিল, আমি এটাকে দিয়ে শেপটাকে বিল্ড করে নিলাম। এখানে দেখেন দুইটা পার্ট হয়ে গেছে, আমি এটাকে বিল্ড করে নিলাম। হ্যাঁ, এবার এখানে আসি, এটাকে কেটে ফেললাম, এটাকে কেটে ফেললাম, এটাকে অল্টার চেপে ধরে সবগুলো কেটে ফেলতেছি, অল্টার চেপে ধরে এগুলোকে কেটে ফেললাম। এই যে সরি, এটাকে কেটে ফেললাম, এটাকে কেটে ফেললাম, এটাকে কেটে ফেললাম। এখন এইখানে আমরা যেটা যাচ্ছি যে এইটাই এক্সট্রা অংশ, এটাকে আমি কেটে ফেললাম। এখন এগুলোকে আমি একটা শেপ বানিয়ে নিলাম, এই যে একটা শেপ হয়ে গেল। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটা একটা লোগো হয়ে গেল। মানে আমরা স্টক দিয়ে ডিভাইড করে নিয়েছিলাম প্রথমে, কতটুকু গ্যাপ রাখবো, পরে স্টকটাকে ফিলে পরিণত করে ফেলে আমরা কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে সুন্দরভাবে সেটাকে কেটে ফেলতে পারলাম। তাহলে এইভাবে করে আমরা কিন্তু করে নিতে পারি, ঠিক আছে? এইভাবে করে আমরা করতে পারি। এখন বলতাম যে আমি যদি এই দিকেও এরকম চাইতাম তাহলে আপনি তাও করতে পারতেন। আপনি সেক্ষেত্রে এইভাবে করে আর একটা ডি কপি করে নিয়ে সেই ডির মধ্যে আপনি স্টক দেন, স্টকটা অবশ্যই হবে আউটসাইডে, 5 ফিটই নেন, 5 ফিটই। এখন আপনি এটাকে একটু এদিকে এইভাবে সরাই নেন, কতটুকু যাচ্ছেন আপনি এইভাবে যাচ্ছেন, ওকে? তাহলে আপনি এখন যেটা করতে হবে স্টকটাকে এক্সপ্যান্ড করে দিতে হবে। এখন এই দুটোকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলে যান, অল্টার চেপে ধরে যে অংশগুলো দরকার নেই সেগুলো আপনি মাইনাস করে দেন। এটা আমাদের দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, কিচ্ছু দরকার নেই, সব বাদ, সব বাদ, এখান থেকে বাদ। তাহলে ডিডিএস এভাবে একটা লোগো তৈরি করলাম। এখন এটা শর্ট ফর্ম, নিচে কোম্পানিটার নাম ইউজ করে দিলাম, তাহলে একটা লোগো হয়ে গেল। এরকম লোগো করতে গিয়ে আমরা যদি গুগলে একটু সার্চ দিই, ধরেন আমি বললাম যে ডিডিএস লোগো, হ্যাঁ, কোনো একটা কোম্পানির নামের, তাহলে আমরা কিন্তু বিভিন্ন সময় দেখতে পারি যে এই ধরনের কাটাকাটিগুলো, এই যে কাটাকাটিগুলো বুঝতেছেন কি কাটাকাটিগুলো কীভাবে করতেছে। তাহলে এরকম আপনি বিভিন্নভাবে এই যে যেটা বলতেছিলাম দেখছেন, তাহলে এইভাবে কিন্তু কাটাকাটিগুলো করতে হয় লোগো তৈরি করতে গেলে মূলত। হ্যাঁ, এইভাবে করে এই যে দেখেন এখানে কিন্তু কাটছে, এখানে কাটছে, তারপরে এখানে ডিটাকে আবার একটু কাস্টমাইজ করা, এখানে দেখেন ডিএস। এখন আপনি যদি এই স্টাইলটা করতে চান, আপনি চাচ্ছেন যে আপনার এই এসটাকে আপনি আউটলাইন করবেন, তাহলে এটাকে সোয়াইপ করে দেন, আউটলাইন হয়ে গেল, স্টক হয়ে গেল। এখন স্টক থাকলে তো প্রবলেম, স্টক থাকলে কি প্রবলেম, এই দেখেন আমি পার্থক্য দেখাচ্ছি, এটা কপি করে নিলাম। স্টক থাকলে যেটা হয়, আমি যদি এটাকে ছোটো করি স্টক বড় হয়ে যায়, দেখেন বড় হয়ে গেল। আবার আমি যদি এটাকে বড় করি স্টক ছোটো হয়ে যায়, একটা বড় করতে করতে দেখবেন চিকন হয়ে গেছে, এখানে যে মোটাটা এখানে চিকন। সেই জন্য আমরা যেটা করি, যদি কখনো স্টক ইউজ করি, করার পরে যদি মনে হয় যেটা ফাইনাল, তাহলে আমরা স্টকটাকে ভেঙে ফেলি, আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিই, ওকে, এক্সপ্যান্ড হয়ে গেল, এটা কিন্তু আর স্টক থাকলো না, এটা ফিল হয়ে গেল। এখন আপনি কালার চেঞ্জ করবেন, কতটুকুর মধ্যে শুধু কালার হবে, বুঝতে পারলেন? তাহলে এখন আপনি যদি এটাকে শুরু করেন আর কিন্তু নষ্ট হবে না, কতটুকু করেন সেটা দেখার বিষয় না, ও অতটুকুই থেকে যাবে, বুঝতে পারলেন? তাহলে এইভাবে করে
লোগো কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু শেপ বিল্ডার টুল নিয়ে কাজ করতে হয়। তাহলে এই যে কাজটা করলাম, এটা কি বুঝতে পারলেন কী করলাম? লেটারের মধ্যে স্ট্রোক দিয়ে গ্যাপ করে নিলাম, কতটুকু গ্যাপ করব, স্ট্রোকটাও গ্যাপ বানাই দিল, স্ট্রোকটাকে ফিলে পরিণত করে নিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কিন্তু সেটাকে অনায়াসে কেটে ফেলতে পারলাম। এইভাবে করে আমরা শেপ বিল্ডার টুল ইউজ করে বিভিন্ন ধরনের লোগোর কাজের ক্ষেত্রে, যেটা লেটার বেস লোগো, হ্যাঁ, এই ধরনের লোগোগুলো করতে পারি। লেটার বেস লোগোগুলো কিন্তু ভালোই চলে, ভালোই ডিমান্ড, অনেক মানুষ আছে লেটার বেস ডিমান্ড এই লোগো পছন্দ করে। এই যে এখানে একটা বিষয় দেখেন, এই যে লোগোটা, এই ধরনের লোগোগুলো আমরা কীভাবে করতে পারি। আমি একটা প্রথমে লেটার নেব, আমি প্রথমে লিখব DDS। এক্ষেত্রে আমি নর্মাল একটা ফন্ট নিতে পারি, এটা একটু স্টাইলিশ ফন্ট, আমি নর্মাল একটা ফন্ট নিলাম, এরিয়াল একটা ফন্ট, একদম ডিফল্ট একটা ফন্ট এরিয়াল, এই ধরনের একটা ফন্ট নিলাম। আমি এটাকে আউটলাইন করে দিলাম। আমি এগুলোর স্পেসটাকে একটু, এটাকে আনগ্রুপ করে নিতে হবে, আনগ্রুপ করে নিয়ে আমি এইভাবে করে একটা এগুলোকে একটু কাছাকাছি নিয়ে আসলাম। আচ্ছা, ওকে। এখন যেটা বিষয় হচ্ছে যে এখানে এটা কেটে ফেলছে, আমরা একটা ওই ধরনের শেপ চাচ্ছি। কোন ধরনের? এই যে এই ধরনের একটা ইয়ে চাচ্ছি। তাহলে আমরা কিন্তু ওই ধরনের শেপ পেন টুল দিয়েও বানিয়ে নিতে পারি খুব ইজিলি। ইলিপস দিয়ে কাটলেও হবে, হ্যাঁ, ইলিপস দিয়ে কাটলেও হবে। এই যে আমি এইভাবে করে একটা ইলিপস করে নিলাম, একটা ইলিপস তৈরি করলাম। আমি এটাকে একটু ডুপ্লিকেট করলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। এক্ষেত্রে আমি একটা মাথাকে একটু চোখা করে নিব, আচ্ছা প্রপারলি যদি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইলিপস তৈরি করতে হবে। একটা ইলিপস তৈরি করলাম, ইলিপসটাকে একটু ডুপ্লিকেট করলাম, কালারটা চেঞ্জ করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। একটু ছোট করে নেন, একটু ছোট করে নিয়ে এইভাবে করে আপনি কী করতে পারেন, শেপ, আমাদের যেহেতু এখন শেপ বিল্ডার আছে এটাকে ইউজ করতে পারি। এখন আমরা এটাকে একটু যেটা করতে পারি, ডিভাইড করে নিতে পারি। আবার এই আমাদের লাইন টুল আছে, কতটুকু লাগবে, ধরেন এতটুকু লাগবে, তাহলে আপনি কী করতে পারেন, দুটোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে কেটে ফেলতে পারেন। এখানে কিন্তু একটা টুকরো আছে, টুকরোটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে। যাই হোক, এভাবে তো। আর এটা আর একটু যদি আমরা উপর থেকে নেই, শেপ চেপে ধরে, তাহলে আরও একটু ভালো হবে। কতটুকু দরকার, সরি, আমাকে সিলেকশন টুলে আগে যেতে হবে, আমরা এটাকে কেটে ফেলতে পারি। এইখানে একটা টুকরো থেকেই যায়, এটাকেও ডিলিট করে দিলাম। ওকে, এখন এই যে একটা শেপ থাকলো, আমি একটা শেপ বানিয়ে নিলাম, এটাকে একটু রোটেট করে নিই। আমি এটাকে একটু বাড়াই নিই। এখন আমি মনে করেন চাচ্ছি যে এইভাবে করে আমি এটা দিয়ে এটাকে ডিভাইড করব। তাহলে আমি এটার মধ্যে একটু স্ট্রোক দেব, স্ট্রোক দিলাম, সরি, স্ট্রোকটা সিলেক্ট করতে হবে, একটু স্ট্রোক দিতে হবে। স্ট্রোকটা হবে আউটসাইড, বেশি বড় হয়ে গেছে, আমি একটু কমাই নিতে যাচ্ছি, কমাই নিলাম। এখন আমি স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে নিলাম। এখন এক্সপ্যান্ড যখন হয়ে গেল, সবগুলোকে সিলেক্ট করলাম, করে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে ওপর দিয়ে গ্যাপ হবে। হ্যাঁ, তাহলে আমি এখন শেপ বিল্ডার টুল নিলাম, এই যে স্ট্রোকটা দিয়ে এইটাকে কেটে ফেললাম, এটাকে আমি কাটলাম। এটা দিয়ে আমি এটাকে কেটে ফেললাম, এই অংশগুলোকে কেটে ফেললাম। এখন আমি চাচ্ছি যে নিচের অংশটা, আচ্ছা আমরা এইটাকেও কেটে ফেলি, এটাকেও কেটে ফেলি, এটাকেও কেটে ফেলি। এটাকে কেটে ফেললাম, আচ্ছা এই দুটাকে কেটে ফেললাম। এখন এখানেও দুটা আছে,
এখন আমরা এইটাকে একটা শেপে পরিণত করে ফেলবো, এইটাকে একটা শেপে পরিণত হয়ে গেল। এখানে আর একটু আছে, এই যে একটা শেপে পরিণত হয়ে গেল। তাহলে এখন দেখেন আমি এটাকে যদি এখন আনগ্রুপ করি, আচ্ছা এখানে আরও অনেক ছোট ছোট পার্ট থাকে, সেজন্য চেক করে নিলাম যে কোনো পার্ট আছে কিনা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি কী করতে পারি, এগুলোকে মনে করেন ব্ল্যাক রাখলাম আর এটার কালারটা দিয়ে দিলাম রেড। এইভাবে করে একটা ডেটা তৈরি করতে পারি। এগুলো যদি কেটে ফেলতে চাই তাহলে একটা লাইন টুল নেন, এখান থেকে শিফট চেপে ধরে একটা লাইন ক্রিয়েট করেন। আপনি এখন বললেন যে আমি এই এক্সট্রা অংশটুকু রাখবো না, তাহলে আপনি শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে ডিলিট করে দেন। তাহলে আপনার একটা লোগো তৈরি হয়ে গেল, ডিটিএস দিয়ে লোগো তৈরি করলেন, একটা লেটার দিয়ে একটা শেপ দিয়ে এই ধরনের একটা লোগো তৈরি করে ফেললেন। তাহলে এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করলাম শেপ বিল্ডার টুল দিয়ে। এই এক শেপ বিল্ডার টুল দিয়ে এই ধরনের বিভিন্ন ধরনের লোগো করা যায়। বোঝা গেল কি বিষয়টা, কী করলাম বুঝতে পারলেন? যে ওগুলো তো ছিল ফন্ট, ডি তো আমরা বানাইনি, তাই না? কিন্তু এইটা বানাই নিলাম, বানাই নিয়ে ওখানে স্টক ছিল এই লালটার মধ্যে, স্টকটাকে এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নিলে তখন ওই সাদা সাদা অংশগুলো ছিল, আমি বুঝতেই পারছি যে অতটুকু জায়গা আমি রাখতে চাই না। আমি তখন শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে এগুলো কেটে ফেললাম। তাহলে এখন কিন্তু এইভাবে করে আমি আমার মতো করে করতে পারি। আর আমি যদি মনে করি যে আমি ব্ল্যাকগুলোকে অন্য কালার দেবো, আমি ব্ল্যাকটাকে যদি এইভাবে মানে কুইক ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করি তাহলে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম, সেক্ষেত্রে কিন্তু আরও সমস্ত ব্ল্যাকগুলো সিলেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে যদি আপনি ম্যাজিক ওয়ান টুল ইউজ করেন তাহলে কিন্তু ও পুরো আর্টবোর্ডে যত জায়গায় ব্ল্যাক পাবে সবগুলোকে ধরে ফেলবে। সেই জন্য যদি বাকিগুলোকে না চান ওগুলোকে লক করে দেন, এগুলোকে যদি না চান লক করে দেন। কন্ট্রোল টু দিয়ে আমরা লক করে ফেলতে পারি। এখন যদি আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করি তাহলে এতটুকু জায়গা সিলেক্ট হলো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, আপনি বললেন যে আমি একটু ডার্ক ব্লু ইউজ করবো, তখন কিন্তু একবারে কালারটা ধরতে বললেন। তার মানে কি এইটা একটা সেট হলো, গ্রুপটা হয়ে গেল, আর এটা একটা কালারের গ্রুপ। তাহলে এই একটা লোগো আইকন হয়ে গেল। এখন আপনি এখানে কোম্পানির নামটা দিয়ে দিলেন, নিচে হয়ে গেল একটা লোগো। তাহলে লোগো করতে গেলে মূলত এইভাবে করে আপনার ক্রিয়েটিভিটি দেখাইতে হয়, অনেক কিছু করে। তাহলে আপনি এখান থেকে একটা আইডিয়া নিলেন, আবার আমরা করলাম, এটা কিন্তু সেম হলো না। হলো কি সেম না? কিন্তু দেখেন আমি কিন্তু গুগল থেকে আইডিয়া নিছি, কিন্তু ওইটা এটা একই না। ওদের উপরটাতে উপরে ফাঁকা ছিল না, নিচে ফাঁকা ছিল, আমরা ওর উপরে ফাঁকা রাখছি, আর কপি হবে না, বুঝলেন? তাহলে এখানে একটা চেঞ্জ আসছে, এই চেঞ্জটা আসলে আপনার কপিরাইট হলো না। তাহলে ডিডিএস থেকে কোনো কোম্পানি আসছে, এরকম করে আপনি একটা লোগো বানিয়ে ফেলতে পারেন। এই ধরনের লোগোগুলোকে জেনারিক লোগো বলা হয়, তবে অনেকেই আছে জেনারিক লোগোই পছন্দ করে। বুঝতে পারলাম? তাহলে এই সমস্ত কাজগুলো আমরা কিন্তু করতে পারি শেপ বিল্ডার টুল দিয়ে। তার মানে ফর ইলাস্ট্রেটরে আমরা মূলত আসি শেপ বিল্ডার টুলটার জন্য। বুঝতে পারছেন? ওকে, তাহলে এই হলো মোটামুটি আমাদের শেপ বিল্ডার টুল নিয়ে আলোচনা। ইলাস্ট্রেটরে আপনারা মূলত শেপ বিল্ডার টুলের ব্যবহারটাই বেশি বেশি করে করবেন, এবং কাজ করতে গিয়ে আসলে আনুষঙ্গিক অনেক বিষয় চলে আসে, তখন সেগুলো নিয়ে আলোচনা করতে হয়। কাজ করতে গিয়ে আমি যদি নর্মালি এই প্রতিটা ফাংশনের ব্যবহার শেখাই, অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। যে ভাই এক্সপোর্টের কী কাজ, ডকুমেন্ট সেটআপের কী কাজ, অবজেক্টে গিয়ে বাতের কী কাজ, শেপের কী কাজ, প্যাটার্নের কী কাজ, রিপিট, ব্লেন্ড, এগুলো যদি শিখাইতে যাই ভাই একেবারে মাসের পর মাস চলে যাবে। এইভাবে করে শিখাইতে গেলে যদি ইলাস্ট্রেটর যদি এইভাবে ডিটেলস শিখতে চাই, তবে আমরা সাজেস্ট করব আপনারা এগুলো শেখার চেষ্টা করবেন। সময় যদি থাকে, ধরেন আপনি ফাইবারে গিগ দিচ্ছেন, অর্ডার খুব একটা নাই, হালকা, সারাদিনেই বসে থাকতেছেন, প্রতিদিন একটা দুটো করে অর্ডার আসে, একটা করে অর্ডার আসে, সপ্তাহে 2-3টে অর্ডার আসতেছে, টিকে আছেন আপনি, এখন বসে আছেন। আমরা বলি যে বসে না থেকে স্কিল ডেভেলপ করেন। কীভাবে করে? আপনি একটু ইউটিউবের ইলাস্ট্রেটরের উপরে কমপ্লিট একটা কোর্স করেন। ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, কমপ্লিট আছে, আপনি যদি চান তো সেইখানে কিন্তু এই ডিটেলস যে প্রতিটা অপশনের ব্যবহার পর্যন্ত পাবেন আপনি। এরকম যে
আপনি গিয়ে লিখলেন যে হাউ টু ইউজ প্যাটার্ন অন ইলাস্ট্রেটর, ইউটিউবে যে একটু সার্চ দিলেন, তাহলে দেখলেন যে প্যাটার্নের ব্যবহার এখন কিন্তু আপনি দেখলেই একটু বুঝবেন, ইলাস্ট্রেটরের ভিডিওগুলো দেখলেই বুঝবেন। আপনি দেখলেন হাউ টু ইউজ ব্লেন্ড অন ইলাস্ট্রেটর, তাহলে ব্লেন্ডটা কীভাবে ইউজ হয় সেটা আপনি শিখে গেলেন। ব্লেন্ডটা কিন্তু অনেক কাজে লাগে আমাদের, বিশেষ করে আমরা যখন বিজনেস কার্ড তৈরি করছিলাম আমরা কিন্তু প্যাটার্ন তৈরি করছিলাম, মনে আছে? প্যাটার্ন তৈরি করছি না? ধরেন আমার কাছে একটা কোনো কোম্পানির লোগো আছে, আমি ইলাস্ট্রেটরেই আমার ডিজাইনটা তৈরি করতেছি, আমার ভিজিটিং কার্ডটা আমি ইলাস্ট্রেটরেই করতেছি। তো আমরা কিন্তু যদি আমাদের সুন্দর লোগো থাকে আমাদের কাছে, তাহলে কিন্তু আমরা সেই লোগোগুলো ইউজ করে প্যাটার্ন তৈরি করি না? প্যাটার্নগুলো কিন্তু অনেকেই পছন্দ করে, মানে 10 জনকে দেখালে 2-3 জন অনায়াসেই পছন্দ করে প্যাটার্ন। ধরেন এইটা একটা কোনো কোম্পানির আমার কাছে লোগো আছে, আমি এখন আমার একটা বিজনেস কার্ডের মধ্যে আমি একটা বিজনেস কার্ডের সাইজ নিলাম, আমি সেখানে একটা প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি ওই পিছনের জন্য। যেমন আমি একটা এখানে এক কাজ করি, আমি একটা শেপ নিয়ে নিই, এখানে স্টক আছে, স্টকটাকে আমি অফ করে দিই, এটা শেপ। আমি চাচ্ছি যে এখানে একটা প্যাটার্ন তৈরি করবো, তো আপাতত আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখলাম, কন্ট্রোল ভি দিয়ে আইকনটাকে পেস্ট করে দিলাম। আমি এইখানে একটা আইকন রাখলাম, ওকে, আইকনটাকে আমি এইখানে একটা রাখলাম, ওকে। ইলাস্ট্রেটর ফটোশপে আমরা কী করতাম, লেয়ারগুলোকে ডুপ্লিকেট করে 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 করতাম, ডিস্ট্রিবিউট করতাম। এখানে তো লেয়ারের তো নেই, অতএব এখানে আমরা কীভাবে করতে পারি, আপনি দুইটাকে সিলেক্ট করে ব্লেন্ড করেন। ব্লেন্ড করা মানে মাঝখানের পুরো জায়গাটা এই আইকনটা দিয়ে ভর্তি হয়ে যাবে। তাহলে এটা করার জন্য আমাকে চলে যেতে হবে অবজেক্টে, ব্লেন্ড। এখন ব্লেন্ডে যাওয়ার আগে আপনি একটু ব্লেন্ড অপশনে যান। ব্লেন্ড অপশনে গিয়ে এখানে আছে স্পেসিফাইড স্টেপ, মানে আপনি কয়টা দিয়ে এটা আমি ব্লেন্ড করতে চান। আমি বললাম আমরা সাধারণত বেজোর সংখ্যা করি, তাই না? আমি বললাম যে আমি 9-7টা, তাহলে 2টা আছে 7 2 9, ওকে। তাহলে এখন আপনি এটাকে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করার জন্য কমান্ড হচ্ছে মেক, অল্টার কন্ট্রোল বি। তাহলে এখন আপনি যদি এই দুটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার আর কন্ট্রোল আর বি চাপ দেন, ব্লেন্ড হয়ে যাবে। তো আপনি দেখলেন যে না আমার তো গ্যাপ বেশি হয়েছে, তাহলে হয়নি, আমার তাহলে আরও বেশি লাগবে। আমি কি দেখলাম, অনায়াসে আমার 9টা দিয়ে 1 2 3 4 5 6 7 8 9, ওর অনায়াসে 11টা 13টা দেওয়া যাবে, মনে হচ্ছে 13টা দেওয়া যাবে। তাহলে আমি দুটোকে সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড অপশনে গিয়ে আমি এটাকে করে দিলাম 11। দুটো যেহেতু আছে ওই দুটোকে বাদ দিয়ে আপনি করতে হবে, দিয়ে আপনি অল্টার কন্ট্রোল বি দেন, বুঝতে পারলেন? তাহলে এটা কিন্তু ফিল আপ হয়ে গেল, দেখেন কত ইজিলি হয়ে গেল। এখন এই যে হলো না, এটা একটা ইফেক্ট, এটা একটা কি ইফেক্ট। যখন কোনো ইফেক্ট করবেন দেখেন আপনি কিন্তু এটাকে ধরতে পারবেন না আলাদা করে। তাহলে ইফেক্টটাকে আপনাকে যখন ইলাস্ট্রেটরে আপনি কোনো ইফেক্ট ইউজ করবেন, মানে কি হয়েছে, এই দুইটা শ্যাডো তৈরি হয়েছে, ছায়া, রিয়েল না, এগুলো এখন পর্যন্ত রিয়েল না। এগুলোকে রিয়েল বানাইতে গেলে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে। অবজেক্টে যান, এখান থেকে আপনি এক্সপ্যান্ড করে দেন, ওকে। তাহলে এগুলো কী হয়ে গেল, এখন রিয়েল হয়ে গেল। প্রতিটা এখন আনগ্রুপ করলে একটা একটা করে ইন্ডিভিজুয়াল জিনিস, ওকে। তাহলে এটাকে আপনি একটা গ্রুপ করে নিছেন, আবার আপনি এইটাকে এইভাবে করে পুরো গ্রুপটাকে এইভাবে করে একটা কপি করে নিলেন, হ্যাঁ। এখন আপনি যাচ্ছেন যে এটাকে ফিল আপ করবেন, আপনি হিসাব করে নেন 2 3 4 5, 5টা হবে। তাহলে আপনি এদিকে সিলেক্ট করে অবজেক্টে যান, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে যান, দুইটা যেহেতু আছে এখানে 3টা করে দেন, ওকে, দিয়ে অল্টার কন্ট্রোল বি, না আরও লাগবে, আরও দুটো ঢুকবে, তার মানে 7টা হবে। তাহলে অবজেক্টে গিয়ে আপনি ব্লেন্ড অপশনে গিয়ে ব্লেন্ড অপশনে যান, 5টা করে দেন, ওকে, দিয়ে অল্টার কন্ট্রোল বি দেন, পুরোটা কভার হয়ে গেল। এখন আপনি পুরোটাকে সিলেক্ট করে আবার অবজেক্টে যান, এক্সপ্যান্ড করে দেন, ওকে। তাহলে কিন্তু এটা পুরোটাই একটা দেখেন প্যাটার্ন হয়ে গেলো, কত ইজিলি একটা প্যাটার্ন হয়ে গেলো সুন্দরভাবে একদম। এখন এটাকে গ্রুপ করে দেন। এখন আপনি বলতেছেন যে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা দেবেন ওই লোগোর কালার, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা লোগোর কালার দিলেন, দিয়ে ওইটাকে লক করে দিলেন, আর উপরে এগুলোকে দিলেন আপনি
সাদা। আর আপনি এটাকে কমে দিলেন অপাসিটি 5, তার একটা আর একটু বাড়িয়ে দেন 10, তাহলে এটা এরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড তৈরি করে আমি কিন্তু খুব ইজিলি একটা প্যাটার্ন তৈরি করে ফেলতে পারলাম, বুঝতে পারলেন? তাহলে এইভাবে করে কিন্তু ব্লেন্ড, তার মানে দেখেন প্রতিটা জিনিসের কিন্তু ব্যবহার আছেই, একবারে ব্যবহার যে নাই তা না, এগুলো কিন্তু একদম অপরিহার্যই বলা যায়। কিন্তু আমাদের হাতে তত সময় নেই যে আমরা প্রতিটা বিষয়ে আপনাকে আলোচনা করবো। প্রতিটা বিষয় আলোচনা করতে গেলে প্রচুর সময় লেগে যাবে। হ্যাঁ, তো আপনি যদি আপনার শেখার আগ্রহ থাকে, আপনার যদি কিউরিওসিটি থাকে, বাসায় তো ইউটিউব সবারই আছে, ইন্টারনেট সবারই আছে, আসলে বলবেন আপনি জাস্ট শুধু একটু সার্চ দেন হাউ টু ইউজ প্যাটার্ন ইন ইলাস্ট্রেটর, এই কথাটা লিখে সার্চ দেন, দেখবেন যে প্যাটার্নের এইভাবেই কেউ একটা ভিডিও দেখাইলো। আচ্ছা, আমি যে আপনাদেরকে দেখালাম এটা আপনারা বুঝলেন না? হ্যাঁ, বুঝছেন? তাহলে এইটা যদি ইউটিউবে দেখতেন বুঝতেন না? এই জিনিসটাই যদি ইউটিউবে দেখতেন বুঝতেন না? তো বুঝে গেলেন। তাহলে আপনি এখন এই জিনিসটা মাথায় মধ্যে নিয়ে নিলেন যে ব্লেন্ডের কাজটা কি, যে মাঝখানের গ্যাপগুলো পূরণ করে দেবে। তাহলে সেটা করার জন্য কতটুকু স্টেপ যদি চান, তাহলে আপনি ওখান থেকে স্টেপ দেখাই দিয়ে আপনি আপনার মতো করে করতে পারেন। এই হলো বিষয়। তাহলে এইভাবে করে আপনি ব্লেন্ড অপশনে গিয়ে এই কাজটা করতে পারেন। তাহলে আমরা আসলে বুঝতে পারতেছি যে আসলে শেখার অনেকগুলো বিষয় আছে, অনেক অপশন আছে, অপশনগুলো মোটামুটি আমাদেরকে জানতে হবে। দেখেন ইফেক্টে কত অপশন, আবার আমরা অবজেক্টে গিয়ে কত অপশন পাচ্ছি, এগুলো এডিটে গিয়ে কত অপশন পাচ্ছি, টাইপে কত অপশন পাচ্ছি, এগুলো প্রতিটাই কোনো না কোনো সময়ে আপনার কাজে লাগবেই, আপনার হেল্প করবেই, আপনাকে এগুলোর ব্যবহার করতেই হবে। অতএব আপনাকে একটু সময় দিয়ে হলেও এগুলো একটু দেখে নিতে হবে যদি সময় পান। আর তারপরেও যদি কখনো কোনো কিছু না বোঝেন ইউটিউব দেখে, আমরা তো আছি, আমাদেরকে বললে আমরা সঙ্গে সঙ্গে সেটা দেখাই দেব। ইন্ডিভিজুয়ালি এসেও আপনি দেখাই দিতে পারবেন, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শেপ বিল্ডার টুলের ব্যবহারটা দেখলাম, এবং আনুষঙ্গিক আরও বিষয় দেখলাম। আর বাদবাকি যে টুলগুলো আছে, যেমন এখানে মেশ টুল আছে। মেশ টুলটা গ্রাডিয়েন্ট মেশ, আমরা যখন গ্রাডিয়েন্ট তৈরি করতে চাই, তো এই মেশ টুলটা ইউজ করা হয় মূলত একদম হাই লেভেলের গ্রাডিয়েন্ট তৈরি করার জন্য, একদম রিয়েলিস্টিক গ্রাডিয়েন্ট তৈরি করার জন্য মেশ টুলের ব্যবহার করা হয়। তো এই মেশ টুলটা নিয়ে একদিন না আলোচনা করা যাবে, সমস্যা নেই। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা নিয়ে কথা বলতে গেলে একটু সময় লাগে। হ্যাঁ, হ্যালো, এই অপশনগুলো দিতে পারে। আচ্ছা, তারপরে যেটা বললাম যে গ্রাডিয়েন্ট মেশ, এটা নিয়ে একদিন একটু কথা বলা যাবে, সময় সাপেক্ষ ব্যাপার। আর এখানে আছে গ্রাডিয়েন্টের ব্যবহার মোটামুটি আমরা পারবো, আমার মনে হয় আপনারা পারবেন যারা ইলাস্ট্রেটর ফটোশপে গ্রাডিয়েন্ট ইউজ করে আনছেন। এখানেও গ্রাডিয়েন্ট আপনি ইউজ করতে পারবেন না, ওই একই জিনিস। আমি যদি এই শেপের মধ্যে একটা গ্রাডিয়েন্ট ইউজ করতে চাই, তাহলে এইখানে গ্রাডিয়েন্ট টুল থেকে সেটা করা যায় না, গ্রাডিয়েন্ট টুল দিয়ে গ্রাডিয়েন্টটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আর আমরা গ্রাডিয়েন্ট ইউজ করব এখান থেকে, এই যে ফিল গ্রাডিয়েন্ট, না গ্রাডিয়েন্ট করলাম। গ্রাডিয়েন্ট যখন এখানে অ্যাপ্লাই করবেন, এখানে কিন্তু আবার গ্রাডিয়েন্ট এডিটর ওপেন হয়ে যাবে, তখন আপনি এখান থেকে গ্রাডিয়েন্টের মধ্যে কালার যদি ইউজ করতে চান করতে পারেন। তাহলে এখানে আপনি কালার যখন ইউজ করতে যাচ্ছেন ডাবল ক্লিক করবেন, নর্মালি থাকে এটা গ্রে স্কেল মুডে, এইখান থেকে আমরা মুড চেঞ্জ করতে পারি। নর্মালি থাকে গ্রে স্কেল হলে সাদা কালো। আমি যদি চাই RGB, তখন কিন্তু কালারগুলো চলে আসবে। আমি যদি চাই CMYK, তাহলে কিন্তু CMYK চলে আসবে। তো আপনি যদি কালার কোড পেস্ট করতে চান, তাহলে RGB সিলেক্ট করে এখানে কালারের কোড পেস্ট করতে হবে। আর যদি আপনি এরকম র্যান্ডম কালার ইউজ করতে চান, তাহলে আপনি এখান থেকে র্যান্ডম কালার ইউজ করতে পারেন। আবার এই কালার স্টপটাকে সিলেক্ট করলেন, এখানে ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করে আপনি যদি RGB করে দেন, তাহলে আপনি এখান থেকে আপনি মনে করেন যে এই ধরনের একটা গ্রিন কালার চাইলেন, তাহলে এটা গ্রিন কালার হবে। তাহলে এই যে এইভাবে করে আমি গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এখন আপনি চাচ্ছেন রেডটা একটু বেশি চান, তখন আমাদেরকে ইউজ করতে হয় গ্রাডিয়েন্ট টুলটা। গ্রাডিয়েন্ট টুল ইউজ করে আমরা তো কী করতে পারি, এগুলোকে অ্যালাইন করতে পারি। যে অ্যালাইন, কতটুকু আমি গ্রাডিয়েন্ট চাই, হ্যাঁ, আমি কতটুকু রাখতে চাই, আমি গ্রিনটা দিক থেকে টানতে চাই, এভাবে করে আমি ইউজ করতে চাই। তো মূলত গ্রাডিয়েন্টটাকে অ্যাডজাস্টমেন্ট করা হয় গ্রাডিয়েন্ট টুল দিয়ে। ঠিক আছে, আপনি যদি আর মনে করেন যে আমি এটা তো আছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি করবো, তাহলে আপনি এটাকে রোটেট করতে পারেন। তবে এটা প্রপার ওয়ে না,
এটা বেশি বড় হয়ে যাচ্ছে, আপনি এটাকে ছোটো করে নেবেন। এই স্কেলটা আপনাকে মেনটেন করতে হবে। সেক্ষেত্রে হয়ে যাবে, আপনার প্লেনটা প্রপারলি হবে না। এভাবে করে আপনি এখন এটাকে ওরিয়েন্টেশনটা চেঞ্জও করতে পারবেন গ্রেডিয়েন্টের। তবে মূলত আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করি গ্রেডিয়েন্টটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। আর গ্রেডিয়েন্টের যত ধরনের ইফেক্ট যেগুলো আমরা দেখছি সেগুলো আমরা এখান থেকে করব, গ্রেডিয়েন্ট অপশন থেকে। তো এখানেও কিন্তু ওই যে ডিফল্টভাবে অনেকগুলো সেভ করা থাকে, সেগুলো ইউজ করতে পারি। এটাকে আমরা সুইচ করতে পারি, এটাকে আমরা রিভার্স করতে পারি। আমরা যে রিভার্স করতে পারি সেক্ষেত্রে আগে একটু সিলেক্ট করেন, এখানে ক্লিক করে যদি রিভার্স করেন, এই যে রিভার্স হবে। হ্যাঁ, ডিগ্রি চেঞ্জ করতে পারি, আমি ডিগ্রি চেঞ্জ করতে পারি জায়গা থেকে। তাহলে যাবতীয় গ্রেডিয়েন্ট রিলেটেড যাবতীয় কাজগুলো আমরা করব মূলত গ্রেডিয়েন্ট অপশন থেকে, আর অ্যাপ্লাইটা করব এই গ্রেডিয়েন্ট অপশন থেকে, আর অ্যাডজাস্টমেন্ট করব গ্রেডিয়েন্ট টুল দিয়ে। বুঝা গেল? তাহলে এইভাবে করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল ইউজ করবো। আইড্রোপার টুলের ব্যবহার আমরা দেখছি ফটোশপে। আইড্রোপার টুল কালার পিক করা যায়, তবে এখানে মজার বিষয় ইলাস্ট্রেটরে আইড্রোপার টুল দিয়ে গ্রেডিয়েন্টটাকেও পিক করা যায়। আপনার এরকম একটা সলিড কালারের একটা ব্যাকগ্রাউন্ড, একটা শেপ, আপনি চাচ্ছেন যে এইখানেও আপনি এই গ্রেডিয়েন্টটা ইউজ করবেন, এক্স্যাক্টলি আইড্রোপারটা সিলেক্ট করেন, এইটাকে দেখাই দেন, ও গ্রেডিয়েন্টটাকে ওখানে পিক করে দিল। ফটোশপে যায় না। তাহলে এখানেকার আইড্রোপার টুলটা একটু অ্যাডভান্স। আবার আরেকভাবে করা যায় যে এখানে অনেকগুলো শেপ আছে, আমরা ফটোশপে আইড্রোপার টুল দিয়ে শুধুমাত্র কালার পিক করতে পারি। ইলাস্ট্রেটরে কালার পিক করা যায়, কালারটাকে আবার অ্যাপ্লাইও করে দেওয়া যায়। হ্যাঁ, যেমন মনে করেন যে আমরা কয়েকটা কালার নিয়ে রাখছি, আমরা যেটা করব যে কালারগুলো ইউজ করব, আমি বিভিন্ন শেপের মধ্যে আমি এইভাবে করে কালারের কোডগুলো নিয়ে রাখছি। সাপোজ ধরেন আমি এরকম কালারের কোড নিয়ে রেখে দিছি। এখন আমি চাচ্ছি যে এই শেপটার মধ্যে আমি এই কালার দিব, এইটার মধ্যে দেবো এইটা, এটার মধ্যে দেবো এইটা। এখন আমরা যেটা করতে পারি কি, আইড্রোপার টুল দিয়ে এই কালারটা পিক করলাম, পিক করে কিবোর্ড থেকে যদি আপনি অল্টার চেপে ধরেন তাহলে সে এখন ঢেলে দেবে। বুঝলেন? অল্টার ছেড়ে দেন, পিক করলো, অল্টার ধরেন, ঢেলে দেবে। অল্টার ছেড়ে দেন, পিক করলো, অল্টার ছেড়ে দেন, ঢেলে দিল। না, আর কোথাও যেতে হবে না আপনাকে। ঠিক আছে? মানে আপনাকে বারবার যে ওখানে যাচ্ছেন, এটা সিলেক্ট করতেছেন, মানে আমরা নর্মালি ফটোশপে কী করতাম, এটা দেখাই দিতাম আইড্রোপার দিয়ে এটা ক্লিক, আবার মুভ তুলে যান, এটা দেখে দিয়ে আবার এটা ক্লিক, আবার মুভ তুলে যান, এখানে দেখে দিয়ে এটা ক্লিক, তাই না? কিন্তু এখানে সেটা করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি আইড্রোপার তুলে যান, আগে কালারটা নেন, নিছেন, এবার ঢেলে দেন, কালারটা নেন, নিছেন, ঢেলে দেন, নিছেন, ঢেলে দেন। বুঝতে পারলেন? তবে আইড্রোপার টুল দিয়েই করতে হবে। তবে পিক করার সময় নর্মালি ক্লিক করবেন, যখন অ্যাপ্লাই করবেন অল্টার চেপে ধরবেন। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরলে আমরা আইড্রোপার টুল দিয়ে আমরা কিন্তু এগুলো অ্যাপ্লাই করে দিতে পারি। বুঝে গেল বিষয়গুলো? তাহলে মোটামুটি ইলাস্ট্রেটরের এই কয়েকটা টুলের আমাদের ব্যবহারের বিষয়। আর বাদ বাকি যেগুলো টুল আছে সেগুলো যেমন ট্রাফ এগুলো আমাদের খুব একটা কাজে লাগে না। গ্রাফ টুল আছে, স্প্রেয়ার টুল আছে, এগুলো খুব একটা আমাদের কাজে লাগে না। তার মানে এই না যে শিখবো না এটার ব্যবহার, শিখে নেবেন একটু। আপনাদের মতো করে সময় থাকলে একটু দেখে নেবেন, ইউটিউবে দেখে নিলেন, জেনে রাখলেন, ব্যবহার করলে হলে, নাহলে নেই, তাই না? তাহলে এইভাবে করে আমরা কিন্তু ফটোশপের ইলাস্ট্রেটরের টুলগুলো নিয়ে একটু আলোচনা করে ফেললাম। তাহলে এখন আমরা যেটা করব, নেক্সট দিন থেকে ওই যে টপিকগুলো আমরা যদি কোনো একটা ডিজাইন করতে চাই ইলাস্ট্রেটরে, প্রপার একটা ডিজাইন, ধরেন আমি আগামী দিন বললাম যে আমরা ইলাস্ট্রেটরে ফ্লায়ার তৈরি করব। কী তৈরি করবো? ফ্লায়ার। তাহলে একটা কমপ্লিট একটা ফ্লায়ার, একটা ইমেজ কোথা থেকে আমরা কালেক্ট করলাম, করে ওই ইমেজের যা ডিজাইনটা আছে হুবাহু সেটা যদি আমরা ইলাস্ট্রেটরে করতে চাই, কীভাবে করতে পারবো, কীভাবে করবো, সেইটা আমরা আগামী দিন দেখব। তাহলে তখন কিন্তু আমাদের এই টুলগুলো ইউজ করতে হবে। তখন কিন্তু আমরা টুলের ফাংশন কী এটা কিন্তু আর প্রশ্ন করা যাবে না যে কোন টুল কী কাজ। তাহলে আপনাকে এই 2 দিনের মধ্যে এই টুলগুলোর ব্যবহার সবগুলো করে ফেলতে হবে। আমরা এখন নেক্সট ক্লাসে যেটা করব, যদি ফ্লায়ার প্র্যাকটিস করি, তাহলে আমি ফ্লায়ার লিখে সার্চ দিলাম গুগলে, আমি বললাম যে আমি এই ডিজাইনটা করতে চাই। সাপোজ এই ডিজাইনটা আমি পুরোটা ইলাস্ট্রেটরে কীভাবে করবো, সাইজটা কী, সেগুলো নিয়ে আলাদা, কীভাবে আর্টবোর্ড তৈরি করবো, আমি বললাম যে আমি এই ডিজাইনটা করবো, যেটাই আপনি মন চায় আপনি সেটাই আমরা করতে পারি। আমি বললাম যে আমি এই ডিজাইনটা করবো। ওকে, তাহলে সেই ডিজাইনটা আমরা কিভাবে করবো ইলাস্ট্রেটরে, সেইটা আমরা নেক্সট ডে
আলোচনা করব। ওকে, তাহলে আপনারা বাসায় যেটা করেন, ইলাস্ট্রেটরের যে টুলগুলো নিয়ে আমরা 2-3টা ক্লাস নিয়ে আলোচনা করলাম, এই টুলগুলো একটু ভালোভাবে আয়ত্ত নিয়ে আসেন। কোন টুলের কী কাজ, আপনি শেড বিল্ডার টুলের কাজ জানেনই না, তাহলে খোঁজ করতে পারবেন সেটা দিয়ে? ওটা দিয়ে যে হাজার হাজার কাজ করা যায়, তাহলে আপনাকে তো আগে ফিটারের ব্যাপারটা জানতে হবে। তাহলে এইভাবে করে আপনারা এটা করে নিয়ে আসেন। গলাটা খুবই ব্যথা করতেছে, আবার এরপর আরেকটা ব্যাচ আছে, তাহলে আবার গলা বসিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, বাদ দিলে তুই ঈদের আগে ক্লাসে যাবে 2-3টা, বাদ দিলে আবার ঝামেলা। গলা একদম পুরো বসে গেছে।